8ই নভেম্বর বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদি আছে এডিটর স্পেকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব গৃহীত, দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা পূরণে মিয়ানমারের প্রতি আহ্বান। করোনায় দেশে আরও 5 জনের মৃত্যু, ইউরোপে ভয়াবহ হারে বাড়ছে সংক্রমণ, নতুন বিধিনিষেধ, টিকার বুস্টার ডোজের চিন্তা। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচ কাল, টাইগারদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের জাতিসংঘের সর্বসম্মতিক্রমে পাশ হওয়া প্রস্তাব মিয়ানমারকে রাজনৈতিক চাপে ফেলবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী, যা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আরও বলেন, চীন, রাশিয়া সহ জাতিসংঘের সব সদস্য দেশে এখন রোহিঙ্গা প্রত্যাবাসন চায়। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং বনানী থেকে আমাদের সাথে আছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। জনাব তৌহিদ হোসেন এবং জনাব আসিফ মনির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব তৌহিদ হোসেন, আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাচ্ছি প্রথমে, যে এবার বলা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক দেশের সম্মতিক্রমে প্রস্তাব পাশ হয়েছে এবং এর ফলে ধরা হচ্ছে যে বাংলাদেশের একটি কূটনৈতিক জয় হয়েছে। এই অর্থাৎ বাংলাদেশ চীনকে পেয়েছে, রাশিয়াকে পেয়েছে এইবার। আপনি কি মনে করছেন? আপাত দৃষ্টিতে কথা বলা যায় যে সবাই স্বীকার করেছে যে রোহিঙ্গাদের নিরাপত্তার সাথে, সম্মানের সাথে স্বদেশে প্রত্যাবর্তন করা প্রয়োজন, এবং সেখানে এটাও বলা হয়েছে যে বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছে সেটা যেন সে অনুযায়ী যেন পদক্ষেপ গ্রহণ করা হয়, যাতে তারা তাড়াতাড়ি দেশে ফিরে যেতে পারে। এ পর্যন্ত ঠিকই আছে। আর এটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে একটি প্রস্তাব, 137 দেশ তো কো-স্পন্সর হয়েছে। তবে এতে করে আমরা অবশ্যই চাই যে তারা সম্মানের সাথে ফেরত যায়, কিন্তু এই রেজলিউশনের ফলে যে তারা একেবারে পথ সব পরিষ্কার হয়ে গেল এবং তারা খুব তাড়াতাড়ি দেশে ফিরে যেতে পারবে, এই নিশ্চয়তা আছে এরকম আমার মনে হচ্ছে না। কারণ এটা ইউএন জেনারেল অ্যাসেম্বলির রেজলিউশন। যদি নিরাপত্তা পরিষদে এরকম একটি প্রস্তাব গৃহীত হতো, সেখানে চীন এবং রাশিয়া দ্বিমত পোষণ না করতো, তাহলে বলা যেত যে হ্যাঁ, এটা নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব সেটা তো বাধ্যতামূলক, সেটা মিয়ানমার করতে বাধ্য হবে। কিন্তু সাধারণ পরিষদের যে রেজলিউশন হয় সেটা পালন করা বাধ্যতামূলক নয়, এটার একটা মোরাল প্রেশার আছে, কিন্তু ঠিক ইমপ্লিমেন্ট করে মিয়ানমারের উপর চাপিয়ে দেওয়া যাবে না। এটা কাজেই এটা নিঃসন্দেহে একটি পজিটিভ পদক্ষেপ। তবে এমন নয় যে এর ফলেই একেবারে রোহিঙ্গা সমস্যার সমাধান নিশ্চিন্তভাবেই হয়ে যাবে। আমরা অবশ্যই খুশি যে অন্তত পক্ষে কোনো সরাসরি অপোজিশন বিরোধিতা আসেনি কোনো দেশ থেকে, বিশেষ করে চীন, রাশিয়ার পক্ষ থেকে। আরেকটি উল্লেখযোগ্য দিক যেটা এই রেজলিউশনের, সেটা হলো যে কো-স্পন্সরদের মধ্যে জাপান যুক্ত হয়েছে। জাপান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু, এবং দুঃখজনকভাবে জাপান কিন্তু এতদিন পর্যন্ত ভোটদানে বিরত থাকছিল, মানে তারা আমাদের পক্ষ মানে রোহিঙ্গাদের পক্ষ নিচ্ছিল না। কিন্তু এবার এই রেজলিউশনের প্রস্তাবে যেহেতু কো-স্পন্সর হিসেবে জাপান আছে, কাজেই আমরা ধরে নিতে পারি যে জাপান অন্তত পক্ষে তার মতামত খানিকটা পরিবর্তন করে একটা পজিটিভ, ইতিবাচক একটি পদক্ষেপ নিচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে সহায়তা। ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আসিফ মনির, আপনার কাছে জানতে চাচ্ছি যে জাতিসংঘে যে সাধারণ অধিবেশনে যে প্রস্তাব গৃহীত হলো অধিকাংশ দেশের সম্মতিক্রমে, এতে কি মনে হয় যে আন্তর্জাতিক সম্প্রদায় যারা বিভিন্ন সময়ে রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসনের বিষয়ে একটু গো স্লো নীতি ধরেছিলেন, সেটা কি একটু সহজ হবে কিনা? অর্থাৎ একটা সময় বারবার বলা হচ্ছিল যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যে তাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে হবে, তারা যাতে মিয়ানমারে যে নিরাপদে থাকে সেটা নিশ্চিত না করা পর্যন্ত অভিবাসন শুরু করা উচিত না। এখন তাদের নতুন স্টান্স কি হতে পারে আসলে এই প্রেক্ষিতে? ধন্যবাদ। আমি একটু যেভাবে বললেন ওটার সাথে একটু যুক্ত করি যে আমাদের কিছুটা আশার সঞ্চার ধরে নেওয়া যায়, কিন্তু এটা সময় লাগবে। এবং আপনি যেটা বলছেন যে গোসলোর ব্যাপারটা, এখন দেখেন একটু স্পষ্ট থাকা দরকার যে যেটা সংবাদে এসছে বা মাননীয় মন্ত্রীও বলেছেন যে এটা জাতিসংঘের একটা কমিটি আছে, থার্ড কমিটি।
কমিটি কিন্তু গত নভেম্বরেও, আমার যেটুকু মনে পড়ে, গত নভেম্বরেও তারা আলোচনা করেছিল এবং সেখানে অবশ্যই আমাদের বাংলা রাজনৈতিক তৎপরতা, বিশেষ করে সেখানে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন তিনি একটা বড় ভূমিকা রেখেছিলেন, অন্যান্য সহযোগী রাষ্ট্র এবং যারা কিছুটা সহানুভূতিশীল মিয়ানমারের পক্ষে। যেটুকু মনে পড়ে ওই সময়ে 13টি দেশ সেই সমর্থনটা দেয়নি, এই একই কমিটিরই ঠিক 1 বছর আগের আলোচনা। মানে এই গত 1 বছর ধরে কিছুটা ধরে নেওয়া যায়, এবং সেখানে বাংলাদেশও যুক্ত ছিল, যে কিছুটা কূটনৈতিক তৎপরতা চলেছে। এবং তহিদ সাহেব যেভাবে বললেন যে ওইটাই, যে এটা নিরাপত্তা পরিষদ বলি অথবা একেবারে জেনারেল অ্যাসেম্বলি জায়গায়, সমর্থনের জায়গায় নিতে গেলে এটার আরো একটা ধারাবাহিকতা লাগবে। আরেকটা হচ্ছে যে আমি একটু দেখার চেষ্টা করছিলাম, যেহেতু আজকেই সংবাদে এসছে, সব সংবাদ এখনো ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না এটা, কিন্তু যেটুকু দেখা গেল এটা হচ্ছে যে ওখানে মিয়ানমারের কিন্তু একটা পরিবর্তিত পরিস্থিতি, সেই কিন্তু আলোচনাটা এবার এসেছে। এটা হচ্ছে যে এই বছরের শুরুর দিকে সেখানে একটা পরিবেশ পরিবর্তন হয়েছে, কাজেই এই যে রেজলিউশন নেওয়া হলো সেখানে কিন্তু সেই বিষয়গুলো আছে। সেখানে গণতান্ত্রিক অধিকার কিভাবে প্রতিষ্ঠা হচ্ছে বা হবে, কাজে এটা কিন্তু শুধুমাত্র রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ের কোনো রেজলিউশন না, মিয়ানমার বিষয়ক রেজলিউশন, যেখানে অন্যান্য অনেকগুলো বিষয়ের মধ্যে একটি হচ্ছে রোহিঙ্গাদের অধিকারের ব্যাপারটি, তাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেটিকে স্বীকার করার জায়গাটি। কাজেই এখানে আমরা যদি ধরে নিই যে রাশিয়া বা অন্যান্য সমর্থন দিচ্ছে, তারা কিন্তু আমরা বুঝতে পারি যে তারা কিন্তু খুব সতর্কভাবেই এখানে দিয়েছে। এটা যখনই আরেকটু অন্য ধাপে যাবে, বিশেষ করে মিয়ানমারের, তখন এটার বাধা আসার সম্ভাবনা আছে। তবে আমি তারপরেও বলবো যে আমাদের কূটনৈতিক তৎপরতার এটা এক ধরনের সার্থকতা। অবশ্যই, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। তৌহিদ হোসেন, আপনি বলছিলেন যে সাধারণ পরিষদে যেমন রাশিয়া এবং চীন একমত হয়েছে, তারা যদি আসলে নিরাপত্তা পরিষদে একমত হতো এই বিষয়ে, তাহলে কাজ সহজ হতো। যদি সাধারণ অধিবেশনে তারা পরিষদে এক হয়, নিরাপত্তা পরিষদে যদি এই জাতীয় কোনো প্রস্তাব আসে, সেখানে কি আবার এক হওয়ার সুযোগ কম আছে? না, দেখুন, মুনির যেটা বলেছেন এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। সেটা হলো যে নিরাপত্তা পরিষদে যখন প্রস্তাব করা হবে তখন সেটার আপনি ফলাফল কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কাজে তখন অনেক ধরনের স্বার্থ অনেক কিছু এসে যাবে, সেগুলি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবে। আমার মনে হয় না যে ঝট করে নিরাপত্তা পরিষদে যে একটা প্রস্তাব আসে তাহলে সেখানে আমরা চীন বা রাশিয়ার সমর্থন পাবো, এটা আমি মোটেই মনে করি না। এটা আরো এক সময় হয়তো হবে, পরিস্থিতি হয়তো এমন হয়ে আসবে যে এটা তারা করতে বাধ্য হবে, কিন্তু তার আগে পর্যন্ত আমি মনে করি না যে সেটা হতে যাচ্ছে। তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা জাপানের অবস্থান পরিবর্তন ছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টিকে জাগ্রত রাখা। কারণ পৃথিবীতে বিভিন্ন ইস্যুজ আছে এবং একটা ইস্যু যখন নতুন এসে যায় তখন পুরোনোটা ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। আমরা খেয়াল করেছি যে যখন আপনার কোভিড সমস্যা সৃষ্টি হলো তখন কিন্তু প্রায় ভুলে গেছিল সবাই রোহিঙ্গাদের কথা। আবার যখন আফগানিস্তানের সিরিয়াস অবস্থা সৃষ্টি হলো তখন কিন্তু কেউ আর তখন রোহিঙ্গাদের কথা বলছে না। আমি মনে করি যে আমাদের কূটনৈতিকদের যে কাজটা তারা ঠিক মতো করে যাচ্ছে সেটা হচ্ছে এই যে তারা পৃথিবীকে কিন্তু ভুলতে দিচ্ছেন না কোনো অবস্থাতেই যে রোহিঙ্গাদের এত বড় একটা সমস্যা আছে এবং সেই সমস্যাটা সমাধান করতে হবে। এটা আমি মনে করি যে অন্যতম, এই যে একটা সর্বসম্মতিক্রমে যে একটা সিদ্ধান্ত হলো, একটা রেজলিউশন হলো, এটা তার একটা ফলশ্রুতি এবং তার পক্ষে একটা বড় সমর্থন। অনেক ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন। জনাব আসিফ মুনির, আপনাকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকুন, সাথে কথা বলছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। আপনাদেরকে আবারও ধন্যবাদ। জনাব আসিফ মুনির, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে এই প্রস্তাবে একটি জিনিসের প্রশংসা করা হয়েছে, সেটা হচ্ছে ভাষাঞ্চরের প্রশংসা করা হয়েছে। বলা হচ্ছে জনাকীর্ণ কক্সবাজারের আশ্রয় শিবির থেকে ভাষাঞ্চরের যে অংশে নেওয়া হয়েছে এবং সেখানকার সুযোগ সুবিধার ব্যাপারে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হয়েছে। একটা সময় কিন্তু পশ্চিমা রাষ্ট্র এবং দাতা সংস্থাগুলো এটার এক ধরনের বিরোধিতা করেছিল। এটা তো বাংলাদেশের জন্য একটা খুব ইতিবাচক দিক বলেই মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এখানে আসলে যেটা হয়েছিল যে একটা পর্যায়ে কিছু কিছু দাবি জাতিসংঘের জায়গা থেকে করা হয়েছিল, ইউএনএইচসিআর সহ অন্যান্য সংস্থা, সেটারও কিছুটা যৌক্তিকতা আছে, কিন্তু তারপরে বাংলাদেশ সরকার কিন্তু তার মতো করে এগিয়ে গেছে। আমরা সাম্প্রতিককালে যেটা বাংলাদেশেও দেখেছি যে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসছেন, তারা ভাষাঞ্চরে গেছেন এবং জাতিসংঘের ইউএনএইচসিআর সহ অন্যান্য সংস্থাদের মধ্যে সাথে বাংলাদেশের একটা সমঝোতার জায়গায় এসেছে। এটারই প্রতিফলন এখন আমরা আন্তর্জাতিক পর্যায়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে জাতিসংঘে দেখতে পাচ্ছি। আমার যেটা মনে হয় যে এখানে তথ্যগত কিছু হয়তো গ্যাপ ছিল, যেটার কারণে জাতিসংঘের সন্দেহ ছিল যে এখানে যথেষ্ট প্রস্তুতিমূলক ব্যবস্থা আছে কিনা। দুটো জিনিস, একটা হচ্ছে যে
অবকাঠামোগত যে প্রস্তুতি, আর জি। একটা হচ্ছে যে মানবিক প্রস্তুতি। তো যেটুকু মনে হয় যে মানবিক প্রস্তুতির ব্যাপারেই তাদের কিছুটা শঙ্কা ছিল, এবং হুম, হুম। সেটিকে একটা ভালো জায়গায় তারা দেখতে চাচ্ছেন। তো এখন তো আমরা দেখেছি যে অল্প সংখ্যক, মানে যেই টার্গেট আছে 1 লাখের মতো, তার হিসেবে চিন্তা করলে 18,000-এর মতো, 18,000 প্লাস কিছু রোহিঙ্গাকে সেখানে নেওয়া হয়েছে। তো এর পরবর্তী পর্যায়গুলোতে 18,000-কে নেওয়ার পরিপ্রেক্ষিতে যেই সুবিধা বা অসুবিধাগুলো হয়েছে, এগুলোকে মূল্যায়ন করে বাকিদেরকে নেওয়া হবে, এবং এটা নিয়ে কোনো একটা বিরোধিতা কোনো পর্যায়ে আসবে বলে মনে হয় না। এবং সংস্থাগুলো কিন্তু এটা প্রস্তুতি নিচ্ছে, ভাষণ চলে তারা কিভাবে সহায়তাগুলো চালিয়ে যাবেন। জি, ধন্যবাদ জনাব আসিফ মনির। জনাব তৌহিদ হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই প্রস্তাবে মিয়ানমারের নিযুক্ত জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে মিয়ানমারকে সম্পৃক্ত করে একটি কর্মপরিকল্পনা নির্ধারণের কথা বলা হচ্ছে এই প্রস্তাবে। পরবর্তী আসলে কর্মপরিকল্পনা নির্ভর করছে মিয়ানমারের উপরে এখন তাহলে। অনেকটাই মিয়ানমারের উপরে নির্ভর করবে, এবং কিছুটা মিয়ানমারের যে মুরব্বীরা আছে তাদের উপর কিছুটা নির্ভর করবে। বিষয়টা হচ্ছে যে মিয়ানমারকে বাদ দিয়ে তো আপনি এটা করতে পারবেন না। নিশ্চয়ই না, যত বড় নিশ্চয়ই। অপরাধী তারা করে থাকুক না কেন, মিয়ানমার দেশটাতেই তো এই মানুষগুলো ফিরে যাবে। কাজেই মিয়ানমারকে বাদ দিয়ে আপনি তো এই সমস্যার সমাধান করতে পারবেন না। যেহেতু সেটা সম্ভব না, কাজে মিয়ানমারকে সাথে নিয়েই করতে হবে। এবং মিয়ানমারের যারা পেছনে যারা শক্ত অবস্থানে আছে তাদেরকে কনভিন্স করতে হবে। হয়তো সেটা ধীরে ধীরে সম্ভব হতে পারে, যেহেতু চীন রাশিয়া সরাসরি বিরোধিতা করেনি। আমার মনে হয় যে শুধু মিয়ানমারকে নয়, আসলে মিয়ানমারের সাথে যে সমর্থকরা আছে তাদেরকেও সাথে নিয়ে কাজটা করতে হবে, বিশেষ করে চীনকে সাথে নিয়ে। অবশ্যই, অনেক ধন্যবাদ। আসিফ মনির, আপনার কাছে বিষয় যাচ্ছে যে এই প্রস্তাবে একটা যে বলা হচ্ছে আরেকটা জিনিস যে যারা বাস্তুচ্যুত রোহিঙ্গা আছেন তাদের প্রত্যাবাসনে উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার করবার জন্য মিয়ানমার, ইউএনএইচসিআর এবং ইউএনডিপির মধ্যে একটি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকটি নবায়ন করার কথা বলা হচ্ছে এবং তা কার্যকর বাস্তবায়নের জন্য বলা হয়েছে। সেক্ষেত্রে ইউএনএইচসিআর এবং ইউএনডিপির একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে হয়। এখানে যেটা দরকার হবে যে এটার হয়তো কিছুটা মূল্যায়ন করা, যে এর আগে যে সমঝোতা স্মারকটি হয়েছিল সেটির সব দিকগুলো ঠিক আছে নাকি, এটা আরেকটু উন্নত করা হবে। আমরা এর আগে যেটা জেনেছি যে সেখানে অবকাঠামোগত যে প্রস্তুতি, সেটার ব্যাপারে একটা বড় ধরনের সহযোগিতার জায়গা, কিন্তু আবার হচ্ছে যে এখানে যারা যখন প্রত্যাবাসন হবে তাদের কতটুকু নিরাপত্তা থাকবে, এবং সেখানে তাদের উপর কোনো রকম চাপ প্রয়োগ করা হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু শেষ পর্যন্ত, যেটা তহিদ সাহেব বললেন, যে অনেকখানি নির্ভর করবে মিয়ানমার সরকারের উপরে, জাতিসংঘের সংস্থাগুলোর উপরে নয়। অর্থাৎ প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘের সংস্থাগুলো যুক্ত থাকবে, কিন্তু ওখানে যাওয়ার পরে তাদের এটুকু দেখভাল করার ব্যাপার সেখানে অনেকখানি হবে মিয়ানমার সরকারের অনুমতি সাপেক্ষে, এবং অনেকখানি সেই সরকারের পক্ষ থেকে হবে। আমাদের এখানে যেমন বাংলাদেশ সরকার একটা বড় ভূমিকা পালন করে, সহযোগী হিসেবে জাতিসংঘের সংস্থাগুলো করে। সেখানে কিন্তু একটু দেখার ব্যাপার আছে যে কতটা সেখানে মিয়ানমার নিজেরা নিয়ন্ত্রণ করবে এবং রোহিঙ্গাদের স্বার্থে সেই আয়োজনগুলো তারা ব্যবস্থা করবে। কাজে শুধু প্রত্যাবাসনটাই শেষ না, ওখানে যাওয়ার পরে তাদের অনুকূল পরিবেশটা রক্ষার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মিয়ানমারের নিজস্ব ভূমিকা, যেহেতু একটা সার্বভৌম রাষ্ট্র, যদিও এখন পরিবর্তিত পরিস্থিতিতে, তাদের অবস্থানটাই কিন্তু বড় হবে। তখন একটা অবশ্যই। মনিটরিং এর জায়গা দরকার হবে, যে তারা যা যা বলছে তারা ঠিক মতো সেগুলো পালন করছে কিনা। ধন্যবাদ। জনাব তৌহিদ হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে বেশ কিছু চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারে যদি এর পরবর্তী ধাপে যদি আমরা নিরাপত্তা পরিষদের কথা বলে থাকি। মূলত চীন এবং রাশিয়াকে আসলে আরও এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ বা যেসব দেশ যারা চাচ্ছে এই সমস্যার দ্রুত সমাধান হোক, তাদের কী ধরনের এনগেজমেন্ট প্রয়োজন এই দুই দেশের সাথে? দেখুন, মূল বিষয়টা কিন্তু হচ্ছে মিয়ানমারে এই লোকগুলি ফিরে যাওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করা। যে চুক্তির কথা এর আগে বলা হলো, যে ওই ত্রিপক্ষীয় যে চুক্তি হয়েছিল ইউএনডিপি এবং ইউএনএইচসিআর এর সাথে মিয়ানমার সরকারের, সেটা কিন্তু আমরা তখন কিন্তু খানিকটা অসন্তোষ আমরা ব্যক্ত করেছিলাম এই জন্য যে আমাদেরকে সম্পৃক্ত করা হয় না, আমাদেরকে প্রায় না জানিয়ে তারা চুক্তিটা করেছিল, যেটা আমরা পছন্দ করিনি। যাই হোক, এখন চুক্তিটা যে হয়েছে এটাও কিন্তু অনেকদিন হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি। অর্থাৎ এই শুধু চুক্তি স্বাক্ষর করলেই চলবে না, এটা ইমপ্লিমেন্টেশনের জন্য মনিটরিং এবং এক ধরনের চাপ যদি সৃষ্টি করা না যায় তাহলে চলবে না। এবং চীনকে বাদ দিয়ে আমি মনে করি না যে এই চাপ মিয়ানমারের উপর সৃষ্টি করা সম্ভব। কাজে চীনকে সাথে রাখতে হবে
যে করে হোক। পাশাপাশি একটা জিনিস খেয়াল করুন, ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্ন উঠছে। ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্ন উঠছে কেন? কারণ তাদের যে গ্রামগুলি ছিল সেই গ্রামগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এবং জ্বালিয়ে দিয়েছে কিন্তু মিয়ানমার সেনাবাহিনী। কাজে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে আবার আপনি যদি তাদেরকে ওখানে নিয়ে গিয়ে আবার ক্যাম্পেই রাখেন স্থায়ীভাবে, তাহলে তো তারা কেউ যেতে রাজি হবে না। কারণ যদি তারা সেখানে বেটার লাইফের সুযোগ না পায়, একটা নিরাপদ নিশ্চিত জীবনের সুযোগ যদি তারা না পায়, তাহলে তো তারা যেতে রাজি হবে না। আর যদি যেতে রাজি না হয়, আন্তর্জাতিক যে চুক্তি সব আছে তা সেই অনুযায়ী কিন্তু আমরা জোর করে তাদেরকে পাঠাতে পারবো না। কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মিয়ানমারে তাদের ফেরত যাওয়ার মতো অনুকূল পরিবেশ সৃষ্টি করা, নিরাপদ এবং কোনো ধরনের কোনো যে তাদের উপর কোনো অত্যাচার অবিচার হবে না সেটা নিশ্চিন্ত করা। অবশ্যই, ধন্যবাদ। যেমন আসিফ মনির, আরেকটা বিষয় আপনাকে জানতে হচ্ছে, একটা সময় যখন বেশ কিছুদিন আগেও যখন যেসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছিলেন তাদের চিহ্নিত করবার জন্য বেশ কিছু আইডি কার্ড বা বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছিল, সেগুলো কিন্তু আবার অনেকটা বন্ধই হয়ে পড়েছে। এই বিষয়গুলো তো আবার জরুরিভাবে ভিত্তিতে শুরু করা উচিত যদি প্রত্যাবাসন শুরু হয়, কারণ তখন মিয়ানমার পক্ষ থেকে আসবে যে বলা হবে যে আসলে কারা সত্যিকার অর্থে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক, তারও তো একটা শনাক্তকরণের জরুরি প্রয়োজন রয়েছে বলে মনে হয়। এখানে আসলে যেটি বিশেষ করে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর করেছে, এবং সেটা বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবেই, যে এখানে কিন্তু এক ধরনের একটা রেজিস্ট্রেশন হয়েছে, এবং যে কারণে বলা হচ্ছে, আমরা রাফলি হয়তো বলি যে 10 লাখ, কিন্তু এখানে 8 লাখ 8.5 লাখের একটা হিসাব তারা বলছেন। এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাবটা বাংলাদেশ সরকারের কাছেও আছে, জাতিসংঘের সংস্থাগুলোর কাছে আছে। কিন্তু যেখানে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের, সেখানে ভেরিফিকেশনটা কিভাবে হবে সেইটার কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে। সেটা নিয়েও আমরা কিন্তু বিভিন্ন সময় সমালোচনা করেছি, কারণ এটি 90-এর দশকে যে দ্বিপাক্ষিক ক্রিয়া চলেছিল সেইটার আদলে কিছু কিছু প্রস্তাব মিয়ানমারের দিক থেকে এসেছে, তারাই কিছুটা হলেও চাপিয়ে দিয়েছে বাংলাদেশের উপরে। এবং সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্নবোধক জায়গা রয়েছে, যে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে এই ধরনের, এবং সেটার কারণে কিন্তু আমরা দেখেছি যে ওই যে তালিকা বাংলাদেশ দিয়েছিল তা কমতে কমতে অনেক কম একটা তালিকায় চলে এসেছে। তো সেটা কিন্তু প্রক্রিয়াগতভাবে মিয়ানমার অনেকখানি নিয়ন্ত্রণ করছে। আর আমাদের এখানে যে রেজিস্ট্রেশন হয়েছে সেটা কিন্তু পুরোপুরি একটা আলাদা প্রক্রিয়া। মিয়ানমার কিন্তু এটাকে পুরোপুরি গ্রহণ করে এবং স্বীকৃতি দিচ্ছে না, কিন্তু মানে একটা কূটনৈতিক জটিলতা রয়ে গেছে। আসিফ মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব তৌহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। দেশে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 27,939 জনের, আর আক্রান্ত 15,73,458 জন। এদিকে ইউরোপে ভয়াবহ হারে বাড়ছে সংক্রমণ, দেওয়া হয়েছে নতুন বিধিনিষেধ, পাশাপাশি বুস্টার ডোজের কথাও চিন্তা করা হচ্ছে। এসব নিয়ে আমাদের সাথে কথা বলতে রাজধানীর মগবাজার থেকে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ। ডাক্তার আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। বাংলাদেশে যখন কমছে, আজকে বাংলাদেশের শনাক্তের হার হচ্ছে 1.25, খুবই ভালো খবর। কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে ইউরোপ এবং আমেরিকায় কিন্তু আবার বাড়ছে, এবং সেখানে অন্যান্য অনেক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সেসব দেশে কিন্তু টিকা দেওয়ার পরিমাণ অনেক আছে। তার মানে কি এরকম যে টিকা দেওয়ার পরেও এটা এখান থেকে আসলে নিস্তার নেই? ব্যাপারটা কি এইরকম? না, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলে রাখি, দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে বলে রেখেছি, আমাদের কিন্তু আল্লাহর রহমতে সংক্রমণের হার কিন্তু যথেষ্ট কম, আজকেও কম, কালকে কমেছে একটু কম বেশি। মৃত্যু আজকেও 5 জন, গতকাল 7 জন, তার আগের দিন কিন্তু 2 জন ছিল। কেউ মারা যাক এটা আমরা চাই না, আমরা চাই মৃত্যু শূন্যতে নামুক, এটা সত্য। কিন্তু অবশ্যই স্বস্তির খবর যেটা আপনি বললেন, স্বস্তির। কিন্তু আমি আগেই বলে রাখি, আপনার কেউ যেন আত্মতৃপ্তিতে যেন না ভোগেন, আত্মতুষ্টিতে যেন না ভুগেন। মানে যে ইউরোপের কথা যেটা বললেন, আমি কিছুদিন আগেও মানে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ইউরোপের 2টা দেশ ঘুরে আসছি, ওর কিন্তু সংক্রমণ হার বেড়ে যাচ্ছে। আমরা দামি ধান গত সপ্তাহে আসলাম, গত সপ্তাহেই যেদিন আমরা গেলাম ওই দিন দেখলাম প্রায় ইউকের মতো দেশের প্রায় 47,000 46,000 মতো আক্রান্ত, এবং গড়ে তাদের নাকি 100 জন করে মারা যাচ্ছে। এবং মানে জার্মানিতে বেড়ে যাচ্ছে, অস্ট্রিয়াতে বেড়ে যাচ্ছে, ইভেন আমেরিকা তো মৃত্যুর মিছিল কিন্তু অনেক বেশি, 7,81,000 বা 83,000 এরকম কিন্তু হয়ে গেছে। ওদের আক্রমণের হারও কিন্তু 4 কোটি কত লক্ষ হয়ে গেছে। যাই হোক, এটা বাড়ার একটা কারণ হতে পারে যে আমরা আগেও বলতাম যে শীতের প্রাদুর্ভাবটা বাড়ছে, তো হয়তো শীতের জন্য কিন্তু হয়তো, যদিও আমরা গতবারও আমরা বলছিলাম যে আমাদের দেশে শীতের সময় হয়তো বাড়তে পারে, কিন্তু সেটা আমাদের সঙ্গে কিন্তু বাড়ে নাই। ওদের দেশে শীত শুরুর সাথে সাথে সংক্রমণ কিন্তু বেড়ে। তবে একটা কথা বলতেই হবে, ভ্যাকসিন কিন্তু সব লোক নেয়, ধরেন 57-58 ভাগ লোক কিন্তু ভ্যাকসিন নিছে,
বা এরকম আর কি অনেক দেশে। জি তবে যে কথাটা আপনি বলেন যে ভ্যাকসিন দেওয়ার পরেও কি হতে পারে, হ্যাঁ, কারণ ভ্যাকসিন তো 100% প্রোটেকশন কিন্তু দেয় না, এভারেজ 90% প্রোটেকশন দেয়। জি সুতরাং ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু হতে পারে না আমাদের না, দেশে হচ্ছে যারা হচ্ছে ভ্যাকসিন অনেকেরই নিচ্ছে, হচ্ছে। অনেকেই হচ্ছে না। আমি এই জন্যই বলতে চাচ্ছি যে আমরা ভ্যাকসিন নিয়ে কেউ যেন আবার মনে করেন যে ভ্যাকসিন নিচ্ছে আর হবে না, তা কিন্তু ঠিক না। ভ্যাকসিনও নেবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলবেন। তার মানে মাস্ক পরা, হাত ধোয়া বা এই শারীরিক দূরত্ব মেনটেন করা, এটি কিন্তু আমাদের জনগণের জন্য বারবার বলছি আপনারা কিন্তু এটা মেনে চলবেন, মানে চলতেই হবে। হুম হুম তাহলে এখন পর্যন্ত আমরা ভালো আছি, এটার জন্য আমরা ধরে রাখতে পারি আমাদের জন্য আর সংক্রমণ বাড়তে না পারে। হুম হুম কারণ ইউরোপ বেড়ে যাচ্ছে বলা তো যায় না, আমাদের তো বাড়তেও পারে, কারণ রোগটা তো আনপ্রেডিক্টেবল, কখন বাড়ে কমে বলা যায় না। রাশিয়ার মতো দেশে কিন্তু চতুর্থ ঢেউ চলছে, আমরা তো মাত্র তৃতীয় ঢেউ পাল করলাম, দ্বিতীয় তৃতীয় আবার যেন না হয় বা চতুর্থ যেন না হয়। এ ব্যাপারে জনগণকে কিন্তু স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতেই হবে। আপনি রাশিয়ার কথা বলছেন, রাশিয়াতে একদিনে 1240 জনের মৃত্যু হয়েছে। আহ, প্রশ্ন আসলে এইখানে আবারও যে রাশিয়া নিশ্চয়ই, আমি এক্স্যাক্টলি জানি না কত পার্সেন্ট মানুষের টিকার আওতে এসছে, নিশ্চয়ই অন্যান্য অনেক দরিদ্র দেশের তুলনায় বেশি, তারপরেও কিন্তু আসলে বেশি মৃত্যু হার বেশি। বেড়ে যাচ্ছে, বেড়ে এটা তো যাচ্ছে। আসলে শঙ্কারই বিষয়। না, সেই জন্যই বলছি যে আমাদের জনগণ, এটা আমরা বলবো যে অবশ্যই আমরা যতই বলি পৃথিবীর অনেক দেশের তুলনা যদি করেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, আমাদের সংক্রমণ এখন অনেক কম, মৃত্যু মিছিল অনেক কম, টোটাল আক্রান্তের সংখ্যাও কিন্তু কম। সেই তুলনায় আমরা ভালো আছি, কিন্তু এই ভালোটার জন্য আমরা ধরে রাখতে পারি। সেই জন্যই জনগণকে বলবো আপনারা কিন্তু স্বাস্থ্যবিধি সুন্দরভাবে অবশ্যই মেনে চলবেন। আর রাশিয়ার মধ্যে অন্তত যারা ভ্যাকসিন তৈরিও করে, ওদের ভ্যাকসিন প্রায় ধরেন 60 ভাগ লোকের, যে 100 ভাগ লোকের কিন্তু দেয় নাই, কিন্তু অনেকেই আবার ভ্যাকসিন নিতেও চান। আমি নিতেও ইউরোপের চাচ্ছে কিছু না। কিছু দেশে জি দেখলাম নিতেও চান, আবার রিলাক্টেন্ট যা হয়। শুধু যে আমরা আমাদের জনগণকে দোষ দিচ্ছি তা কিন্তু না, ওরাও, আমি দেখলাম গত সপ্তাহে তো আসলাম, অনেকে মাস্ক পরে না, হাত ধোয়ার চর্চা কতদূর আছে আমি জানি না, এবং শারীরিক দূরত্ব কিন্তু কেউ মেনটেন করবে বলে মনে হয় না। এটা শুধু আমরা আমাদের দেশের লোককে দোষ দেয়, এটা ঠিক না। ওই অন্যান্য দেশেও কিন্তু এইভাবেই চলছে। সুতরাং আমাদের জনগণকে খেয়াল রাখবো, আপনি এটা খেয়াল রাখবেন। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, যেহেতু শীতটা এখন আমাদের দেশে আসছে, এখন জি শীতের প্রাদুর্ভাব শুরু হয়ে গেছে, বলা তো যায় না, শীতে বাড়ার একটা ঝুঁকি কিন্তু রয়ে গেছে। সুতরাং আমরা আরো সতর্ক হবো, শীত থেকে বাঁচা, নিজেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। এবং স্বাস্থ্যবিধি নিয়ে আমি জোর দিচ্ছি বিষয়, এবং যারা ভ্যাকসিন নেন নাই, হোক না হোক ভ্যাকসিন কিন্তু আমরা অবশ্যই নেবেন, ভ্যাকসিনও নেবেন, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আরো বেশি লোককে ভ্যাকসিন ভ্যাকসিনের আওতায়, টিকার আওতায় আনার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে একটি বড় সেইটা কিন্তু সরকার নিশ্চয়ই পরিকল্পনা আছে। বাংলাদেশে যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চীনের একটি প্রতিষ্ঠানের চুক্তি হয়েছিল বটলিং প্ল্যান, এবং ধারণা করা হচ্ছিল সেখান থেকে অনেক টিকা ডোজ তৈরি করা সম্ভব হবে। সেটার কি অবস্থা? আমি ইনসেপ্টের কথা বলছিলাম, যেখানে চুক্তি হয়েছিল, সেটা সর্বশেষ অবস্থা কি? সেখান থেকে কবে পাওয়া যেতে পারে টিকা? ধন্যবাদ আপনাকে, কথাটা খুবই জরুরি, অনেকেই প্রশ্ন করছেন এটা। তারা তো আসলে এই মুহূর্তে তৈরি করছে না, তারা কিন্তু অ্যাসেম্বলি মানে প্যাকেজ করছেন। বটলিং করছে, আমার সেটাই মনে হয় বলছিলাম। এটা তাড়াতাড়ি, হ্যাঁ, এটা শুরু করা উচিত, আরো তাড়াতাড়ি শুরু করা উচিত। এবং আমি মনে করি এই দেশে ভ্যাকসিন তৈরি করার ব্যবস্থা করা উচিত, কারণ আমাদের কিন্তু জনবল আছে, অবকাঠামো আছে, আমরা অবশ্যই তৈরি করতে পারি। শুধু যদি কিছু র মেটেরিয়াল এবং টেকনোলজি যদি বাইরে থেকে আমরা আনতে পারি, তাহলে এই দেশে কিন্তু ভ্যাকসিন উৎপাদন করা কিন্তু সম্ভব। আমি ওই বর্তমানে যে 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 চায়নার সঙ্গে যে চুক্তিটা তাদের হয়ে গেছে, তারা প্যাকেজটা বোধহয় এখনো অতটা ওইভাবে শুরু করে না, কিন্তু এখনো কিন্তু বাইরে থেকে আনা হচ্ছে। তারপর আমি বলবো তাড়াতাড়ি যেন তারা এটা শুরু করে, এবং ভ্যাকসিন তৈরির ব্যবস্থার জন্য অবশ্যই করে। তবে আমি মনে করি আমাদের দেশে তার ডিসেম্বরের মধ্যেই অনেক লোক কিন্তু ভ্যাকসিনের আওতায় চলে আসবে। অলরেডি আপনি জানেন স্কুলে বাচ্চাদের দেওয়া হচ্ছে, জি এবং বস্তিতেও কিন্তু শুরু হয়েছে, তাই না? আগামী আমাদের ভ্যাকসিনের কার্যক্রম যা চলছে এটা অত্যন্ত সুন্দর, সুষ্ঠুভাবেই চলছে। আগামী দিনে চালু অব্যাহত রাখতে হবে, যেন আমরা অন্তত ডিসেম্বর জানুয়ারির মধ্যেই 60-70% লোকের যদি ভ্যাকসিনেশন করে ফেলতে পারি, তাহলে আমরা মনে করি করোনার সংক্রমণটাকে আরো কমাতে পারবো, এবং মৃত্যু যেন শূন্যতে নামে, এটাই কিন্তু আমরা চাচ্ছি আর কি। মুখে খাবার, ওরাল পিল বা মুখে খাওয়ার যে ওষুধ করোনা ভাইরাস প্রতিরোধে, সেটিও বাংলাদেশে চলে আসছে। এটিও নিশ্চয়ই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে একটা বড় ভূমিকা রাখবে বলেই মনে হচ্ছে। অবশ্যই আচ্ছা, এই কথাটা আমি বলে, এটা কিন্তু প্রতিরোধ না, এটা কিন্তু আক্রান্ত হয়ে গেলে আক্রান্ত তাকে হয়ে গেলে। ট্রিটমেন্ট দেওয়া হলে আক্রান্ত হয়ে প্রতিরোধ, কিন্তু প্রতিরোধ থেকে আছে স্বাস্থ্যবিধি এবং ভ্যাকসিন। আর কেউ যদি আক্রান্ত হয়ে যায়, যে ওষুধটা যেটা আমাদের দেশে কিন্তু 3টে কোম্পানি অলরেডি বাজারে নিয়ে আসছে, জি অত্যন্ত ভালো, এটা সাফল্যজনক বলতেই হবে। কারণ পৃথিবীর অনেক দেশে, যেগুলো প্রায় 15-16 দেশে কিন্তু ট্রায়াল হয়ে গেছে, আমরা তো সাথে ওষুধে পাচ্ছি, এটা তো অবশ্যই ভালো খবর। তবে জনগণের জন্য একটা কথাই বলবো, আপনার নিজেরা ইচ্ছে মতো দোকান থেকে ওষুধ কিনে খাবেন না,
অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ সবাইকে তো দেওয়া যায় না। যেমন 18 বছরের নিচে কাউকে দেওয়া হয় না, প্রেগনেন্ট অবস্থায় দেওয়া হয় না। সেই জন্য ডাক্তারের পরামর্শ, এবং দিলেও 5-7 দিনের মধ্যে কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে। পরে সিরিয়াস হয়ে গেলে, আইসিইউ গেলে, হসপিটালে ভর্তি, তাতে কিন্তু খুব একটা কার্যকরী নাই ওষুধ। অনেক ধন্যবাদ ডাক্তার এবিএম আব্দুল্লাহ আমাদের সাথে থাকবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে কাল বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে। এ নিয়ে কথা বলতে কারণ বাজার থেকে আমার সাথে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যে বিষয়টা জানতে চাচ্ছি যে সাকিব নেই, মুশফিক নেই, এটা অনুমিত আগে থেকে, তারা ইনজুর্ড। মুশফিককে বাদ দেওয়া হলো, অথবা বলা হচ্ছে মুশফিককে বিশ্রাম দেওয়া হলো। দলটা কি সিলেকশন ভালো হলো? ভালো মন্দ যাচাই করা যাবে পরে, কিন্তু কথাটা হচ্ছে যে যে পদ্ধতিতে তাকে বাদ দেওয়া হলো সেটা আমার মনে হয় সঠিক হয়নি। তার সঙ্গে অন্যভাবে আলাপ করে তাকে যদি বিশ্রামেও যেতে বলা হতো, তবু যে পদ্ধতিতে করা হয়েছে সেটা মনে হয় মুশফিকের কাছে ভালো লাগেনি, আমাদের কাছেও জিনিসটা একটু অন্যরকম লেগেছে। যে একজন সিনিয়র প্লেয়ার যে 15 বছর ধরে দেশের জন্য করে যাচ্ছে, তাকে এইভাবে যুক্তি ঠিক মতো না দিয়ে এইভাবে কিছুটা দূরে সরিয়ে রাখাটা, যেসব যুক্তি দেয়া হয়েছে সেটা সবাই এক্সপেক্ট করেছিল যে এটা হতে পারে, কিন্তু জাস্ট দ্য ওয়ে ইট ওয়াজ ডান আমার কাছে অ্যাকসেপ্টেবল না। এর আগে বীরপুরের যে পিচ ছিল, যেখানে অস্ট্রেলিয়ার সাথে এবং নিউজিল্যান্ডের সাথে খেলা হলো, ঠিক সেরকম পিচ নিশ্চয়ই এবার হচ্ছে না। আই হোপ নট। একেবারেই উচিত না, কারণ সেই পিচ যে আমাদেরকে একেবারে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি দিয়েছিল, ওই পিচে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে একটা মানসিকভাবে হয়তো উজ্জীবিত হয়েছিল, কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু কোনো রকমের প্রস্তুতি যেটা হওয়া উচিত ছিল বিশ্বকাপের জন্য সেটা হয়নি। ওই ধরনের উইকেটে খেলে উল্টোটা হয়েছে। অন্য রকম একটা ফিলিং এসেছে, আমরা খুব ভালো খেলছি, বড় বড় দলকে হারিয়েছি, কিন্তু আসল খেলা যেহেতু সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল যে আমাদের প্রস্তুতিটা ওই ধরনের উইকেটে একেবারে ঠিক ছিল না। বিশ্বকাপের শেষে ব্যর্থ মনোরত ভারতও ফিরে গেছে, কিন্তু ফিরে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 ম্যাচে তারা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। গতকাল তারা আসলে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশের দিক থেকে সেরকম নিশ্চয়ই আশা, হয়তো বাংলাদেশের সমর্থকরা আশা দেখছেন, কিন্তু সেই চ্যালেঞ্জ তো খুব সহজ নয়। ব্যর্থতা কোথায় বা কোথায় ঘাটতি থাকছে বলে আপনার মনে করেন বাংলাদেশের যে নতুন দলে? ভারতের সঙ্গে বাংলাদেশের দল তুলনা হয় না, এটা মানতেই হবে। তারা অনেক শক্তিশালী দল। তাদের যে ডোমেস্টিক সার্কিটে যতগুলো খেলোয়াড় আছে তাদেরকে একটা জাল ফেললে প্রায় 3-4টা দল বানানো যাবে। বাংলাদেশে কিন্তু সেই অ্যাডভান্টেজটা নেই। সেই আমাদের যে প্লেয়ার্স ব্যাংক সেটা যথেষ্ট না। এখন কিন্তু তারুণ্যের উপর নির্ভরশীল হওয়ার চেষ্টায় নতুন নতুন কয়েকজন খেলোয়াড়কে হঠাৎ করে, যারা কোনো টি-20তে অভ্যস্ত না, 2-1জন খেলোয়াড় আছেন যারা টেস্ট ম্যাচের জন্য, সাইফ হাসান, ইভেন শান্ত, নাজমুল হোসেন শান্ত, এদের মতন খেলোয়াড়, ইয়াসির রাব্বি, যারা টেস্ট ম্যাচে খেলে কিছুটা অভ্যস্ত আছে, অনেকে একেবারে টি-20 খেলেনি নাই একেবারে এই পর্যন্ত। সো হঠাৎ করে একটা ইংরেজিতে কথা আছে থ্রোন অ্যাট দ্য ডিপ এন্ড, একেবারে সুইমিং পুলের গভীর দিকে হঠাৎ করে যদি এদের ফেলে দেওয়া হয় তাহলে তারা কি পারফর্ম করবে, কতটা আশা করা যায় সেটা অনুমেয়। কিন্তু সেই সঙ্গে একটা ব্যাপার আছে যে তাদের কিছু হারার কিছু নেই, এবং তারা উইথ ফ্রিডম হয়তো খেলতে পারবে, এবং সেই লাইসেন্সটা হয়তোবা তাদের দিয়েছে সিলেক্টররা এবং ক্রিকেট বোর্ড। আমি আশা করব অন্তত যে যেহেতু আমাদের সিনিয়র প্লেয়ার আস্তে আস্তে তো সবার লাইফ, ক্রিকেটিং লাইফে শেষ হয়ে যাবে, এদের শুরু করা যায়, ভবিষ্যতের জন্য একটা ভিত অন্তত স্থাপন করা যায়। বাংলাদেশ তো হোম অ্যাডভান্টেজ আছে, আমরা সবসময় হোম অ্যাডভান্টেজটা ভালোভাবে ব্যবহার করি। অনেক ধন্যবাদ জনাব শামীম আশরাফ চৌধুরী, আমাদের সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এইটর স্পিকের, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।